বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার এবং বিশিষ্ট সাহিত্যিক সত্যজিৎ রায়ের রচিত এই গল্পটি হলো পটলবাবু ফিল্ম স্টার। পটলবাবু ফিল্ম স্টার গল্পটি নেওয়া হয়েছে তার রচিত একটি বিখ্যাত গ্রন্থটির নাম হলো ১ ডজন গপ্প। সেই গ্রন্থ থেকে গল্প পড়ানোর শুরুতে লেখকের সম্বন্ধে সাধারণ কিছু পরিচিতি দেওয়া দরকার, সেগুলো একটু আলোচনা করে দিই। সত্যজিৎ রায়ের জন্ম ১৯২১ খ্রিস্টাব্দের ২রা মে উত্তর কলকাতায়। তবে তাদের আদি নিবাস হলো অবিভক্ত বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তার বাবার নাম হচ্ছে সুকুমার রায়, নাম শুনেছিস নিশ্চয়ই, কাতুকুতুর বুড়ো, এবং মা সুপ্রভা দেবী, এবং তার ঠাকুরদা অপর এক বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ফলে সত্যজিৎ রায়ের রক্তে সাহিত্য জন্মসূত্রেই বইছিল। সত্যজিৎ রায় প্রথম ব্যক্তি যিনি সিনেমা বা চলচ্চিত্রে অস্কার পুরস্কার লাভ করেন। এছাড়া পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত হন। তো আলোচ্য গল্পের প্রধান চরিত্র পটল বাবু, একজন টাক মাথা লোক, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই ছবিতে। তো তিনি একদিন, তার সিনেমায় অভিনয় করার একটু ন্যাক ছিল, মানে ইচ্ছা ছিল। তো তিনি তার প্রতিবেশী নিশিকান্ত ঘোষ, তার প্রতিবেশীর নাম, তার কাছ থেকে একজন ফিল্ম ডিরেক্টর বা চলচ্চিত্র নির্মাতার খোঁজ পান, যিনি তার মতোই একজন চরিত্র খোঁজ করছিলেন। এবং তিনি তারপরে সেইখানে অভিনয় করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হলেন, কি কি ফ্যাসাদে পড়লেন, এবং সেই নিয়েই হচ্ছে আলোচ্য গল্পটি। এবং গল্পটির মধ্যে বেশ কিছুটা মজা আছে, সেটাও আমরা উপভোগ করব। এবার আমরা গল্পটিকে লাইন বাই লাইন পড়ি। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্ত বাবু হাঁক দিলেন। হাঁক মানে ডাক দিলেন। পটল আছো নাকি হে? পটলবাবু উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবুর তিনখানি বাড়ির পরেই থাকেন। বেশ আমোদে লোক। আমোদে মানে কি, আনন্দ ফুর্তি করতে ভালোবাসেন। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন? পটলবাবু জিজ্ঞেস করলো, এই ঘন্টাখানেক পরে ফিরছি কেন? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? নিশিকান্ত বাবু বলছেন, আজ তো ট্যাগোরস বার্থডে। ট্যাগোরস মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমার ছোট ছড়ার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। বললে কি জানি একটা ছবির জন্য, একটা সিনের জন্য একজন লোক দরকার। অর্থাৎ এই যে নিশিকান্ত বাবু, তার ছোট শালা সিনেমাতে না, সিনেমার জগতে কাজ করেন, এবং তিনি সিনেমার লোকজন, চরিত্র এগুলো জোগাড় করে দেন। এবং তিনি বললেন যে এমন একজন লোক দরকার যার সঙ্গে পটলবাবুর শারীরিক মিল আছে। যেরকম চাইছে বুঝেছ, বছর 50 বয়স, বেটে খাটো, মাথায় টাক। আর আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। অর্থাৎ এই নিশিকান্ত বাবুর শালার যে রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী, চাহিদা অনুযায়ী পটলবাবুর শারীরিক চেহারা যেহেতু মিলে গেছে, সেহেতু তার কথা তার মনে পড়ে গেল। বলছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। তো বলেছি সরাসরি এসে তোমার সঙ্গে কথা বলতে। আজকে সকালে 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই, বলছে, এবং তোমাকে কিছু টাকা অ্যাডভান্সও দেবে। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে,
এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি। বলছি এরকম একটা আনএক্সপেক্টেড খবর পটলবাবু আশা করেনি, তবুও 52 বছর বয়সে এই যে একেবারে অভাবনীয় ব্যাপার, অভাবনীয় ব্যাপার মানে যা ভাবা যায়নি। কি হ্যাঁ কি না বলে ফেলো। নিশিকান্ত বাবু বলছে হ্যাঁ না না বলে ফেলো, তুমি তো অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ মানে না বলার আর কি আছে। বলছে হ্যাঁ না বলার আর কি আছে, না বলার তো কোনো কারণ নেই। সে আসুক, কথা বলে দেখি। কি নাম বললেন আপনার শালা? নরেশ দত্ত। নিশিকান্ত বাবু উত্তর দিল যে তার শালার নাম নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা, 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবুর গিন্নির ফরমাস ভুলিয়ে ফেলে কালোজিরের বদলে ধনী লঙ্কা কিনে ফেললেন। অর্থাৎ পটলবাবুর মনের এত আনন্দ যে গিন্নির যে ফরমাস অর্থাৎ আদেশ, সেই আদেশ ভুলে ফেলে কালোজিরের বদলে কি করলো, ধানি লঙ্কা নিয়ে নিল। আর সন্দব নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন, সন্দব নুন নিতে বলেছেন সেটাও ভুলে গেলেন। এতে অবশ্য আশ্চর্য হওয়ার কিছুই নেই। এক কাটে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পূজা পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাধা কাজ ছিল অভিনয় করা। সবসময় সে বিভিন্ন জিনিসে অভিনয় করেছে। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবু। একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরোলো, পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায় পটলবাবু। অর্থাৎ একবার নিচে স্পেশাল করে নাম বেরিয়েছিল পরাশর, ঠিক আছে? সেই পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায় পটলবাবুর ভালো নাম শীতলাকান্ত রায় পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি, এমনও সময় গেছে এককালে। তো বলছে তার নামে অনেক টিকিটও বিক্রি হয়েছে বেশি, এমনও সময় গেছে। তখন অবশ্য তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানে রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতার হাটসন কোম্পানি, কিম্বার্লি কোম্পানিতে আরেকটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। তখন কি করে, পরবর্তীকালে 1934 সালে তিনি কি করেন, কিম্বার্লি কোম্পানিতে একটা চাকরি নিয়ে, যেখানে একটু বেশি বেতন পেয়েছে সেখানে চাকরিটা নেয়, এবং চাকরির সূত্রে এই কাছে পিঠে নেপাল ভট্টাচার্য লেনে একটা বাড়ি নেয় এবং সেখানেই সস্ত্রীক কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। অফিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ায় থিয়েটারের দল গর্ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে অফিস হলো ছাঁটাই। আর পটলবাবুর 9 বছরের স্বাদের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। অর্থাৎ পটলবাবু বেশ আনন্দেই ছিল, কিন্তু 1943 সালে মানে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। 43 সালে গিয়ে পটলবাবুর চাকরি ছাঁটাই হয়ে গেল অফিস থেকে, ইংরেজদের অফিস, এবং তার সাথে 9 বছরে তার চাকরিটি কর্পূরের মতো উবে গেল। কর্পূরকে যেমন খোলা রাখলে উবে যায়, ঠিক সেভাবে। সেই থেকে আজ অব্দি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবু, এবং তারপর থেকে আর কাজ নেই, ফলে রোজগার কিভাবে করবে। গোড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিল, সেটাও বছর 5 হলো, 5 চলে উঠে যায়। মণিহারি মানে ওই মেয়েদের যে সমস্ত সাজাগোজা জিনিসপত্র, সে সমস্ত জিনিস, কিন্তু সেগুলো কি হয়, ধীরে ধীরে 5 বছর পরে উঠে যায়। তারপর একটা বাঙালি অফিসে কেরানিগিরি করেছিল কিছুদিন, কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদত্ত আর অকারণ চোখরাঙানি সহ্য না করতে পারে নিজেই চাকরি ছেড়ে দেন সে। কিন্তু বড় কর্তা একজন সাহেব মিস্টার মিটারের উদ্ধত্তে, মানে তার সঙ্গে খুব মিসবিহেভ করতো, বাজে ব্যবহার করতো, সেই জন্য তিনি চাকরি ছেড়ে দেন। তারপরে 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু। ইন্স্যুরেন্সের দালালি মানে ইন্স্যুরেন্স এজেন্টের কাজ। কিন্তু যে অভাব, যে টানাটানি, সে আর কিছুতেই দূর হয়নি। সম্প্রতি তিনি একখানি লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন। কিছুকাল হলো তিনি একটা লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন। তার এক খুড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবেন, তত দোকানে কাজের ব্যবস্থা। আর অভিনয়, সে তো যেন এক জন্মের কথা। মানে এত আগে অভিনয় করেছে, এত আগে করেছে, তারপরে সমস্ত এত জীবন সংগ্রাম তার চলেছে, দৈনন্দিন অর্থ ইনকামের জন্য তাকে ঝাঁপিয়ে পড়তে হয়েছে, সেটা বলছে যে আরেক জন্মের কথা বলছে, এত পুরাতন কথা। অজান্তে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আবছা মনে পড়ে যায়
এই আর কি, বুঝে যখন কোনো সময় দীর্ঘশ্বাস ছাড়ে দুঃখে, তখন সেই অভিনয়ের কথা মনে পড়ে। নেহাত পটলবাবুর স্মরণশক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে। তো বলছে পটলবাবুর স্মরণশক্তি ভালো বলে কিছু ভালো ভালো পার্ট অর্থাৎ রোলের যে অংশ, মানে যে ভূমিকায় অভিনয় করে তার যে ডায়লগগুলো, সেই গুলো মুখস্থ আছে। শুনো পুনঃ পুনঃ গান্ডীব ঝঙ্কার সপক্ষ আকুল মহারণে, যিনি শত পবন হুঙ্কার, পর্বত আকার গদা করিছে ঝঙ্কার, বৃকোদর সঞ্চালনে। ওহ, ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠে। অর্থাৎ এই সমস্ত ডায়লগ এখনো পর্যন্ত তার মনে আছে। অর্থাৎ গান্ডীব তার স্মৃতিশক্তি মনে থাকার জন্য এই সমস্ত কথাগুলো তার মনে আছে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাওয়ার তোড়জোড় করছিলেন। এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতর টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটা দিয়ে এগিয়ে দিলেন, বসুন। না না, বসবো না, নিশিকান্ত বাবু আপনাকে আমার কথা বলেছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্য খুব অবাক হয়েছি এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? পটলবাবু লজ্জায় মাথায় হয়ে গেল। আমাকে দিয়ে হে মানে চলবে তো? হে মানে হেসে বলছে পটলবাবু, আমাকে দিয়ে মানে চলবে তো, এরকম ব্যাপার। নরেশবাবু গম্ভীর ভাবে একবার পটলবাবুর আপাত মস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কাল রবিবার। হ্যাঁ, কোনো স্টুডিওতে নয়, কিন্তু জায়গাটা বলে দিচ্ছি আপনাকে। মিশন রো আর বেন্টিক রোডের মোড়ের ফ্যারাডে হাউসটা দেখেছেন তো? 7তলা বিল্ডিং একটা, সেইটার সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। অর্থাৎ মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মাঝখানে একটা ফ্যারাডে হাউস বলে একটা বড় বাড়ি আছে, 7তলা বিল্ডিং, তার সামনে 8:30টায় পৌঁছে যাবেন। ওইখানেই কাজ। 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে বললেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পার্টটা কি যে বললেন না? পার্ট হলো গিয়ে আপনার একজন পেডিট্রিশিয়ানের, হ্যাঁ মানে পথচারী আর কি। বলছে পার্টটা হলো আপনার একজন পথচারী, রাস্তায় যারা হেঁটে বেড়ায় এমনি নর্মালি, তাদের কথা। একজন অন্যমনস্ক বদমেজাজি পেডিট্রিশিয়ান, অর্থাৎ একজন অন্যমনস্ক এবং রাগী পথচারী। ভালো কথা। আপনার গলাবন্ধ কোট আছে কি? অর্থাৎ গলাবন্ধ মানে টাই আর কোট তা আছে বোধহয়, ওটাই পরে আসবেন। ডার্ক রং তো, কোটটার রং তো গাঢ় রং তো, বাদামি গোছের, গরম কিন্তু। বলছি বাদামি গোছের কিন্তু গরম, ওটা তো তা হোক না, আমাদের সিনটাও শীতকালের, ভালোই হবে। কাল 8:30 ফ্যারাডে হাউস বলে চলে গেল। পটলবাবুর ধাঁ করে জরুরি প্রশ্ন মাথায় এসে গেল, পার্টটায় ডায়ালগ আছে তো? কথা বলতে হবে তো? আলবাত, স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? তো এই নরেশ দত্ত বলছে যে হ্যাঁ, স্পিকিং পার্ট, কথা বলার পার্ট, আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডিট্রিশিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আসি। নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন। যা বুঝেছি বুঝলে গিন্নি, এ পার্টটা বোধহয় তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসলে হচ্ছে থিয়েটার এ আমার প্রথম পার্ট কি ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পার্ট। সেপ হাঁ করে চোখ বুঝে হাত পা ছড়িয়ে পড়ে থাকা। আর তার থেকে আস্তে আস্তে আমি কোথায় উঠেছিলাম মনে আছে তো? পণ্যবাবুর স্ত্রীকে এই সমস্ত কথাগুলো বলছে। ওয়াট সাহেবের হ্যান্ডশেক মনে আছে? আর তিনি আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেয়া সেই মেডেল, হ্যাঁ, সব তার স্ত্রীকে বলছে। এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ। কি বলো? হ্যাঁ, বুঝলে, এই তো আবার নতুন করে শুরু হলো। এটা তো সিঁড়ির প্রথম ধাপ। মানে যশ, প্রতিপত্তি, খ্যাতি যদি বেঁচে থাকি, ভবে মানে পৃথিবীতে, হেমর গৃহিণী, এসবই লভিব আমি। লভিব মানে লাভ করিব। যদি এবার বেঁচে থাকি, তাহলে মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি সব লাভ করব। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাভ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, করো কি? কিচ্ছু ভেবো না গিন্নি। শিশির ভাদুরী 70 বছর বয়সে চাণক্যের পাঠে কি লাভখানা দিতেন মনে আছে? শিশির ভাদুরী একজন খুব পুরাতন অ্যাক্টর। তিনি চাণক্যের পাঠ করার সময় কি লাভ দিতেন সেই কথা মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করেছি, অর্থাৎ পটলবাবু যেন নতুন যৌবন লাভ করেছে।
পটলবাবু স্ত্রী বলছে, গাছে কাঁঠাল গোপে তেল, সাথে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না? গাছে কাঁঠাল গোপে তেল মানে কাঁঠাল গোপেই আছে আর খাবে, তার জন্য আগে তেল লাগাতে শুরু করে যায়, পাকেইনি। তো সে সময় বেশিরভাগ সময় মানে আশা পূরণের আগেই আশার বড় বড় স্বপ্ন দেখা, কাজ হওয়ার আগে। তো কাজ হওয়ার আগে যে বড় বড় স্বপ্ন দেখে তার তো স্বপ্ন ভাঙবেই। তো সে কথাই তার স্ত্রী বলতে চেয়েছে, হবে হবে সব হবে, ভালো কথা, আজ বিকেলে একটু চা খাবো বুঝেছো, আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক হবে না। ওই চায়ের সঙ্গে আদার রস দিয়ে গলা ঠিক করবে। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07 তখন পটলবাবু এসপ্ল্যানেড এ পৌঁছে গেলেন। একটা জায়গার নাম, হ্যাঁ একটা স্টেশনও আছে, মেট্রো স্টেশন। সেখান থেকে বেন্টিং স্ট্রিট ও মিশন রোড এর ফ্যারাডে হাউসে পৌঁছাতে লাগলো আরো মিনিট 10। বিরাট তোড়জোড় চলছে অফিসের গেটের সামনে, 3-4খানা গাড়ি, তার উপর বেশ বড়, প্রায় তার একটা বেশ বড় বাসের মতো, তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ঘাটটায় ফুটপাতের উপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস, তার পাশে কয়েকজন লোক ব্যস্তময় হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপা লোহার দান্ডার মাথায় আরেকটা লোহার ডান্ডা আড়াআড়ি ভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জনাত্রিশেক লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু। কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাহর করতে পারলেন না, মানে বুঝতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউ ছিলেন না। দূর দূর মুখে পটলবাবু এগিয়ে চললেন অফিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলা বন্ধ খদ্দরের কোটটা বেশ ভারী বোধ হচ্ছিল। বৈশাখ মাসে সে শীতের কোট পরে বসে আছে, গলার চারপাশে ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এদিকে। এমন সময় পটলবাবুকে দেখে অতুলবাবু কেউ একজন ডাকছে। অতুলবাবু। পটলবাবু ঘুরে দেখেন অফিসের বারান্দায় থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু। তো নরেশবাবু পটলবাবুকে অতুলবাবু বলে ডেকে ফেলেছেন। এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধহয় আপনার নোট করা নেই, আপনার শ্রী শীতলাকান্ত রায়। পটলবাবু ভালো নাম, শ্রী শীতলাকান্ত রায়। অবশ্য পটলবাবু বলেই জানে সকলে, থিয়েটারে ওই নামে জানতো। ও, তা আপনি তো বেশ পাঞ্চুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হাডসন কিম্বার্লিতে চাকরি করেছি, লেট হয়নি একদিনও, নট আ সিঙ্গেল ডে, একদিনও না। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকটা একটু কাজ এগিয়ে নিই। অর্থাৎ পটলবাবু অনেক আগে চলে গেছে, ওদিকে রেডি হয়নি সবকিছু। পেপায়া যন্ত্রটার পাশ থেকে একজন বলে উঠল, নরেশ স্যার, উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা। হ্যাঁ মানে নরেশ সে তার স্যারকে বলছে এই ব্যাপারটা, ধাক্কার ব্যাপারটা। ও ও ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শর্ট নেব। বলছি এখন জায়গাটা ক্লিয়ার করো, শর্ট নেবো, অর্থাৎ ছবি তুলবে। পটলবাবু অফিসের পাশে একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা এর আগে তো তিনি কখনো দেখেননি, তার কাছে সবই নতুন। থিয়েটারের সঙ্গে তো কোনো মিলই তো নেই। আর কি পরিশ্রম করে লোকগুলো, ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে একটি 22 বছরের ছোকরা মানে ছেলে। 20-25 ওজন তো হবে এই যন্ত্রটা, কিন্তু তার ডায়লগ কই, আর সময় তো বেশি নেই। অথচ এখনো তাকে যে কি বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু। একবার তাকে বলা উচিত নয় কি, পার্ট ছোটই হোক বা বড়ই হোক, ভালো করে করতে হলে তো তা তৈরি হতে হবে সেই পার্ট, না হলে এতগুলো লোকের সামনে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করেনি যে। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন, সাইলেন্স। তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল, এবার শট নেওয়া হবে, আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলার চিৎকার, সাইলেন্স, টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি পেপায়া যন্ত্রটির পাশেই দাঁড়িয়ে আছেন। পেপায়া যন্ত্র মানে হচ্ছে 3 পায়ের উপরে ক্যামেরা রাখা আছে, গলার একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনি কি পরিচালক নাকি? কি আশ্চর্য, পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি। এবারে পরপর কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো, স্টার্ট, সাউন্ড, রানিং, অ্যাকশন, যেরকম শুটিং এর সময় যেরকম বলে। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গে পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে অফিসের সামনে দাঁড়ালো।
আর তার মুখে একটা গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে অফিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণে পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। অর্থাৎ ওইটুকু একটা শুটিং হলো। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার, তরতরিয়ে উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বইয়ে অভিনয় করছে। অর্থাৎ একজন পরিচিত নায়কের নাম বললেন। ওই তরতরিয়ে উঠছে মানে খুব তাড়াতাড়ি উপরে উঠে আসছে। পটলবাবু বায়োস্কোপ খুব কমই দেখেন, বায়োস্কোপ মানে হচ্ছে সিনেমা, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন 2-1 বার। কোটিবাবু বোধহয় এই ছেলেটির প্রশংসা করেছিলেন একদিন। কোটিবাবু একজনের নাম। বেশ মেকআপ করেছে ছেলেটি। ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলে একেবারে কার্তিক ঠাকুর। অর্থাৎ ছেলেটি যে কোট প্যান্ট পরে আছে সেটা না পরে যদি ধুতি চাদর পরিয়ে দেওয়া হয়, আর দেখতে এত সুন্দর সেই ছেলেটি আর কি চঞ্চল কুমার, যে তাকে ময়ূরের পিঠে চড়িয়ে দিলে তাকে কার্তিক বলে মনে হবে। কাছড়াপাড়ার মনতোষ ওরফে চিনুর চেহারাটা কতটা ওরকমই ছিল বটে। বেড়ে ফিমেল পাঠ করতো চিনু, এবং সেই কাছড়াপাড়ার মনতোষের কথা একজন মনে পড়লো। মনতোষ ওরফে চিনু, অর্থাৎ তার ডাকনাম চিনু, সে খুব ভালো মেয়েদের পাঠটা করতো। পটলবাবুর এবার পাশের ভদ্রটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটির নাম কি মশাই? পটলবাবু জিজ্ঞেস করলেন। ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পরপর হিট করেছে। যাক, কতগুলি দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলে মুশকিলেই পড়তেন পটলবাবু। নরেশ এক ভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন, আপনার ডাক পড়লো বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। আমার ডায়লগটা যদি এই বেলা দিতেন তো। ডায়লগ? আমার সঙ্গে আসুন। নরেশ তেপায়া যন্ত্রটির দিকে এগিয়ে গেল, পিছনে পটলবাবু। এই শশাঙ্ক বলে একজনকে ডাক দিল। একটা হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বললো, এই ভদ্রলোকটি ওর ডায়লগ চাইছেন, একটা কাগজে লিখে দিত সেই ধাক্কার ব্যাপারটা। বলছে যে একটা কাগজে লিখে দিত সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে গেল। আসুন দাদু। এই জ্যোতি, তোর কলমটা একটু দিত। ও সে আবার জ্যোতি বলে একজন কাউকে ডাকলো, কলম চাইলো। দাদুকে ডায়লগটা লিখে দিয়ে দিই। জ্যোতি ছেলেটি পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কের দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা পাতা সাদা পাতা ছিঁড়ে দিয়ে তাতে কি জানি একটা লিখে পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে রয়েছে আহ। ডায়লগে কি লেখা হয়েছে? আহ। পটলবাবু জিজ্ঞাসা করলেন, আহ মানে? পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠলো। কোটটাও খুলে ফেলতে পারলে বোধহয় ভালো হয়, গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদু যে গুম মেরে গেলেন কঠিন মনে হচ্ছে। বলছে, দাদু গুম মেরে যাওয়া মানে চুপচাপ থেকে গেলেন, ডায়লগটা কি কঠিন হচ্ছে? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটা কি একটা বিরাট পরিহাস? তার মতো নিরীহ নির্বিবাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা? এত নিষ্ঠুর কি মানুষ হতে পারে? বুঝছে পটলবাবুর ডায়লগ হচ্ছে আহ। ভাব তোরা কি হাস্যকর ব্যাপার। সে শুধু একটা ছোট্ট ডায়লগ বলবে আহ। পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, কেন বলুন তো? ওরা বলল, শুধু আহ, আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বলল, বলেন কি দাদু, ও কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট। বলছে, ওটা কি কম হলো নাকি? এটা তো রেগুলার স্পিকিং পার্ট। বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট আপনি বলছেন কি? বলছে, বরেন মল্লিকের ছবিতে আপনি এইটুকু কথা বলতে পারছেন, এটাই তো অনেক বড় ব্যাপার। আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের ছবিতে আজ অব্দি প্রায় 150 লোক পাঠ করে গিয়েছেন, যারা কোনো কথাই বলেননি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছেন। অনেকে আবার হাঁটেওনি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। কারোর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, ওই যে ওরা সব দাঁড়িয়ে রয়েছে ল্যাম্পপোস্টের পাশে, ওরা সবই আছেন আজকের সিনে, কিন্তু একজনেরও একটিও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা। বুঝেছেন? বলছে, আজকে সারাদিন কারো কোনো ডায়লগ নেই, আজকে শুধুমাত্র আপনারই একটা কথা। এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত থেকে বললেন, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চলবাবু হলেন এই অফিসের বড় চাকুরে। সিনটায় আমরা দেখাচ্ছি যে অফিসের একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে দৌড়ে এসে অফিসে ঢুকছেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন পেট্রিশিয়ান, বুঝেছেন, পথচারী। লাগছে ধাক্কা,
এবং তার সঙ্গে আপনার ধাক্কা লাগছে, আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ, বলছে আহ লাগলো হয়ে গেল। আর চঞ্চলবাবু আপনার দিকে দিকপাত না করে অফিসে ঢুকে যাচ্ছেন। আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেড়াচ্ছে, বুঝেছেন? ব্যাপারটা কত ইম্পর্টেন্ট ভেবে দেখুন। যে নায়ক দৌড়ে আসছে, আসার সঙ্গে আপনার সঙ্গে একটা ধাক্কা লাগলো, ধাক্কা লাগাতে আপনি আহ করে উঠলেন, আহ লাগলো, হ্যাঁ, আর এইটুকুই ডায়লগ আপনার, আর আপনাকে চঞ্চলবাবু অগ্রাহ্য করে ভিতরে ঢুকে যাবে। এবার শশাঙ্ক এগিয়ে এসে বললেন, শুনলেন তো, যান এবার এবার ওই দিকটায় যান দেখি, এই দিকটায় ভিড় করলে কাজের অসুবিধা হবে, আর একটা শর্ট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে এবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশপাশের কেউ তার দিকে দেখছে কিনা দেখে কাগজটি কুণ্ডুলি পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে তুলে দিলেন। আহ, একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতর থেকে উপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথাও না শব্দ, আহ, গরম অসহ্য হয়ে আসছে। গায়ের কোটটার মনে হয় মন খানেক ওজন হয়ে গেছে, মানে এত হতাশা লাগছে যে কোটটার ওয়েট বেড়ে গেছে, আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকটার অফিসের দরজার সিঁড়ির উপর গিয়ে বসলেন। 9:30 বাজে। করালিবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় রবিবার সকালে। পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন, বেশ লাগে। সেইখানে যাবেন নাকি চলে? গেলে ক্ষতিটা কি? এইসব বাজে খেলো লোকের সংসর্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সেই সঙ্গে। তো পটলবাবু বলছে যে এইরকম অবস্থায় এদের সঙ্গে থেকে লাভ নেই, এর থেকে করালিবাবুর বাড়ি থেকে শ্যামা সঙ্গীত শুনলেই কাজ দেয়। সাইলেন্স। আওয়াজ হলো, দূর নিখুচি করেছি তোর সাইলেন্সের, যা না কাজ তার 32 গুণ ভুটুনি আর ভরম। হ্যাঁ, তার এর চেয়ে থিয়েটারের কাজ, থিয়েটারের কাজ অনেক ভালো এর থেকে। অনেক কাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠলো। ওখানে বসে বসে পটলবাবুর মনে একটা হালকা কথা, মানে অনেক মানে দীর্ঘদিনের কথা মনে পড়লো। একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। কি কথা? একটা কথা মনে রাখো পটল, যতই ছোট পার্টি তোমাকে দেয়া হোক, তুমি জেনে রাখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টিকে থেকেও শেষ রসটুকু নিংড়ে বের করে তাকে সার্থক করে তোলো। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ, আর সকলের সাফল্য জড়িয়ে এই নাটকের সাফল্য। তো কেউ একজন তাকে এই কথাটা বলেছিল, সেই কথাটা তার মনে হলো যে পার্ট কখনো ছোট হয় না, সেই ছোট পার্ট থেকে নিজের চরিত্রের যে শ্রেষ্ঠত্ব সেটাকে বের করতে হবে। পাকরাশি মশাই দিয়েছিলেন এই উপদেশ পটলবাবুকে, অর্থাৎ থিয়েটারের একজন বিখ্যাত অভিনেতা গগন পাকরাশি, পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। এই পটলবাবুর নাট্যগুরু তাকে উপদেশ দিয়েছিলেন। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি, অথচ দম্বের লেশ মাত্র ছিল না, কোনো অহংকার ছিল না। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী। আরো একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল, সবাই নাগাল পায় না সে ফলের, যারা পায় তারাও হয়তো তারই খোসা ছাড়াতে পারে না। কাজটা আসলে হলো তোমার, অভিনেতার। তোমাকে জানতে হবে কি করে সে ফল পেরে খোসা ছাড়িয়ে তার রস নিগড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হবে। অর্থাৎ নাটকের ডায়লগ বললেই শুধু হলো না, ডায়লগটাকে এমন করে উপস্থাপনা করতে হবে যেন সেটা যেভাবে বলতে চাইছে সেভাবে যেন বুঝতে পারে। গগন পাকরাশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা হইতেই নত হয়ে এলো। সত্যি কি তার আজকের পাঠটার মধ্যে কিছুই নেই? একমাত্র কথা বলতে হবে তাকে আহ, কিন্তু একটি কথা বলেই কি তাকে উড়িয়ে দেওয়া যায়? আহ 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 আহ, পটলবাবু বারবার করে নানান সুরে কথাটাকে আওড়াতে লাগলো। আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই আহ কথাটাই নানান সুরে নানান ভাবে বলতে মানুষের নানান মনের অবস্থা প্রকাশ করছে। আহ তাহলে আনন্দ হচ্ছে, আহ বিরক্ত প্রকাশ করছে। তো এক এক সময় একরকম ভাবে করে। চিমটি খেলে মানুষ যেভাবে আ বলে, গরমে ঠান্ডা শরবত খেয়ে মোটেও সেভাবে আ বলে না, বলে কি? এই দুটো আ একেবারে আলাদা ধরনের। আবার আচমকা কানে সুরসুরি খেলে যেরকম বেরোয়, আরো আরেক রকম আ বেড়ায়, যেমন আরাম করে কোন রকম আ বেড়ায়, আহ। হ্যাঁ, এছাড়া আছে কত রকমের আ, দীর্ঘশ্বাসের আ, আহ, তাচ্ছিলের আ, আহ, অভিমানের আ, আহ, ছোট করে বলা আহ, লম্বা করে বলা আহ, চেঁচিয়ে বলা আহ বলে চেঁচিয়ে উঠলো, বিদুস্বরে বলা, চড়া গলায় বলা, খাদে গলায় আ, আবার আটাকে খাদে সুর করে বিসর্গ সুর চড়িয়ে আহ, আশ্চর্য করে বলা।
পটলবাবুর মনে হলো তিনি যেন ওই একটি কথা নিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন, বিভিন্ন ভাবে আঁকে বলা যেতে পারে। এত নিরুৎসাহিত হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথা সোনার খনি, তেমন তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। বলছি এমন একটা কথাই তো সোনার খনির মতো। সাইলেন্স। পরিচালক মশাই এদিকে হুঙ্কার দিয়ে উঠেছেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাকে আর একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে গিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভাইয়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এই সব ব্যাপারে। আরো আধ ঘন্টা খানেক অপেক্ষা করুন। নিশ্চয়ই অপেক্ষা করবো বই কি, এই আমি আছি এই কাছাকাছি বই। দেখবেন আবার শটকাবেন না যেন, মানে চলে যাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্টার্ট সাউন্ড। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে যখন সময় পাওয়া গেছে কিছুটা, যখন রিহার্সালের বিশেষ ধার ধারছে না, তখন নিজে থেকে অংশটা একটু অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন, একে অফিস পাড়া, বাসিন্দা তেমন এমনিতেই কম। তাই রোববারের মধ্যে লোকজন সেভাবে বেড়ায় না। যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে, মানে ওই শুটিং হচ্ছে সেগুলো দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাঁকড়ে নিয়ে আজকের বিশেষ দৃশ্যের শব্দটি আয়ত্ত করতে লাগলেন। অর্থাৎ করে নিয়ে কি করলেন? শব্দটি আয়ত্ত করতে লাগলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখটা কিরকম বিকৃত হতে পারে, দুখা হাতখানি কতখানি বেঁকে যাবে, কিরকম ভাবে চিতিয়ে উঠতে পারে, কত আঙ্গুলগুলো কতখানি ফাঁক হতে পারে, পায়ের অবস্থা কিরকম হতে পারে, এই সব নিয়ে কাঁচের জানলায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। এবং কি করলেন? গাছের জানলায় নিজের রিফ্লেকশন দেখা যাচ্ছে, সেখানে নিজেকে দেখে রিহার্সাল করতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবু ডাক পড়লো। এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই। এখন উৎসাহ আছে প্রচন্ড তার মনে। উদ্বেগ কেটে গেছে মন থেকে। রয়েছে কেবল চাপা উত্তেজনা আর রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে যেভাবে অভিনয় করার সময় বড় দৃশ্য নাম্বার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন সেই ভাব। পরিচালক মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ, আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড, তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিং বলবে রনি, আর বলা মাত্র ক্যামেরা চলতে শুরু করবে। তারপর আমি বলবো অ্যাকশন। বললেই আপনি ওই থামের কাজটা থেকে এইদিকে হেঁটে আসতে শুরু করবেন, আর নায়ক গাড়ির দরজা থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এইরকম জায়গায় কলিশনটা হয়। কলিশন মানে ধাক্কা। নায়ক আপনাকে অগ্রাহ্য করে অফিসে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে বলে হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সাল। বলছে একটা রিহার্সাল করলে কেমন হয়? না বরেনবাবু বাধা দিয়ে বললেন, না ওগুলো করা যাবে না। মেক করে আসছে মশাই, রিহার্সালের টাইম কই? রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা। কেবল একটা কথা, আবার কি? গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলে ফেলেন। আমি ভাবছিলাম যদি আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্যমনস্কতার ভাবটা ফুটিয়ে। বরেন মল্লিক তার কথা শেষ হতে না হতে, বেশ তো, মশাই আপনার যুগান্তরটা একটু এই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এবার থামের পাশ থেকে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। হ্যাঁ, গুড। সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন। তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে দিয়ে বললেন, ওহো, 1 মিনিট কেষ্ট, ভদ্রলোককে একটা গোপ দিয়ে দাও তো চট করে, ক্যারেক্টারটা পুরো আসছে না। পটলবাবুকে একটা গোপ লাগিয়ে দিতে বলছে। কিরকম গোপ স্যার? ঝুপো না চাঁড়া দেয়া না বাটারফ্লাই? হ্যাঁ, রেডি আছে সবই রেডি আছে সবই। বলছি কেমন গোপটা কেমন হবে? দেখবি পাকানো ওপর দিয়ে থাকবে, না গোপটা নিচে দিকে ঝুলে থাকবে, না বাটারফ্লাই এর মধ্যে থাকবে? বাটারফ্লাই মানে শুধু নাকের দিকে ছোট্ট করে থাকে, চার্লি চ্যাপলিনের যেরকম মোজ থাকে। বাটারফ্লাই চট করে দাও, দেরি করো না, ছোট মোজ লাগাতে সুবিধা হবে। একটা কালো বেটে ব্যাকব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকা কালো গোপ বের করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে ছেড়ে দিল। পটলবাবু বললেন, দেখো বাবু, ধাক্কাতে খুলে যাবে না তো? ছোকরা এসে বললেন, ধাক্কা কেন? আপনি দারা সিং এর সঙ্গে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যি তো বেশ মানিয়েছে, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। বাহ, পরিচালকের দৃষ্টি তো খুব ভালো। সাইলেন্স। পটলবাবু গোপ পড়া দর্শকদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরের মল্লিকের হুমকিতে সেটা থেমে গেল।
পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগই লোকই তার দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড। পটলবাবু গলাটা খাঁকড়িয়ে নিয়ে বললেন, 1 2 3 4 5। 5 পা আন্দাজে হাঁটলে তারপর পটলবাবুর এক ধাক্কার জায়গায় পৌঁছাবে, আর চঞ্চলবাবু হাঁটতে হবে 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা দেন তাহলে পটলবাবুকে একটু জোরে হাঁটতে হবে, তা না হলে রানিং। রানিং মানে হাঁটতে শুরু করো। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে 8 বলেই পরেই অ্যাকশন। জয় গুরু। খচ 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 ঠান ঠান। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালে ঠোকাঠুকি লেগেছে। তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে। এবার দুজনের মধ্যে কি ধাক্কা লেগেছে এবং নায়কের মাথার সঙ্গে তার কপালে ঠোকাঠুকি লেগেছে এবং ছোকা লেগে নিমেষের মধ্যে সে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু পর মুহূর্তে একটা প্রচন্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় প্রকাশ ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে শব্দটা উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কাট। ঠিক হলো কি? পটলবাবু গভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে গেলেন। বেড়ে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। শুনেন, কালো কাঁচটা একবার চোখে লাগিয়ে দেখো তো মেঘের কি অবস্থা। সুরেন সঠঙ্গ এসে বললেন, দাদুর চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বুলাতে বুলাতে এসে বললেন, ধন্যী মশাই আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ও মানে নায়ক এসে বলছে, বাপ রে আপনার টাইমিং কি, একদম এমন ধাক্কা লাগিয়েছিলেন মেট্রোতে তো একদম যেতাম। নরেশবাবু ভিড় ঠেলে এসে বললেন, আপনি এই ছায়াটা দাঁড়ান একটু, আর একটা শট নিয়েই আপনার ব্যাপারটা করে দিচ্ছি। একটা শট নিয়ে আপনার আর একটু পার্ট আছে সেটা করে দিচ্ছি, আপনার ব্যাপারটা করে দিচ্ছি, মানে আপনার পেমেন্টের ব্যাপারটা। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানটায় ছায়াটা এসে দাঁড়ালেন। মেঘের সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেললো। তার আজকের কাজটা সত্যিই ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। গগন পাকরাশি আজ দেখলে হয়তো সত্যিই খুশি হতেন, তার যে নাট্যগুরু। কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বড় মালিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে দক্ষতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা? কত টাকা? 5, 10, 25 টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5 টাকাটা আর কি? মিনিট 10 পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবু খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি, টাকা নিয়ে চলে গেল নাকি লোকটা? আচ্ছা ভোলা মন্ত। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে, সাইলেন্স সাইলেন্স। ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। বলে এইখানেই গল্পের সমাপ্তি হলো। অর্থাৎ গল্পের শুরুতে আমরা দেখতে পেলাম যে পটলবাবু কোনো রকম টাকা না নিয়ে চলে গেল। এখানে একজন নিখুঁত শিল্পী বোনের কথাই বলা হয়েছে, যে শিল্পীরা সাধারণত একজন শিল্পীর কাছে তার শিল্পকীর্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার জন্য তার কাছে আর্থিক মূল্যটা সত্যিই তুচ্ছ। এবং পটলবাবুর কাছে এই রোলটা খুবই সামান্য ছিল, খুবই অল্প ছিল, কিন্তু তা সত্ত্বেও এই রোলটা করে তিনি সম্পূর্ণভাবে স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি লাভ করেছিলেন। এবং তার হাজার অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এই যে অভিনয়টা করার পরে যে খুশি হয়েছিলেন বা আনন্দ লাভ করেছিলেন, সেই জন্যই হয়তো তিনি তার পারিশ্রমিক না নিয়ে এখান থেকে চলে গিয়েছিলেন। আশা করছি তোরা গল্পটা ভালোভাবে বুঝতে পারলি।